ভোরের সমুদ্র সেই রূপালী শান্তি নিয়ে দাঁড়িয়ে আছে। ঢেউগুলো এত কোমল, মনে হয় যেন সারা রাত জেগে এখন নিঃশ্বাস নিচ্ছে। সেই ঢেউয়ের ধারে ছোট্ট মাছের ঘাট, ধান ঘেরা দ্বীপ। সেখানে ব্যস্ত সকাল শুরু হয়েছে মাছের ঝাঁক, জেলের নৌকা আর চিৎকারে ভরা বাজারের রঙিন হট্টগোলে। হারুন মল্লিক এই পাড়ার সবচেয়ে পুরনো জেলেদের একজন। মাথায় গামছা, চোখে কষ্টের রেখা আর মুখে চিরস্থায়ী সততার ছাপ নিয়ে সে সকালটা শুরু করে। পাশে দাঁড়িয়ে আছে তার মেয়ে মিতু, চোখ ভরা স্বপ্ন, কাঁধে দায়িত্ব আর মনের গভীরে আটকে থাকা কিছু অচেনা টান। আজও মাছের ঝুড়ি খুলতেই রূপালী আলোয় চকচক করে উঠল ইলিশ। মিতু মুগ্ধ দৃষ্টিতে বাবার দিকে তাকাল। বাবা, বাজারে আজ দাম কমিও না, সবাই সস্তায় বিক্রি করছে, কিন্তু আমাদের মাছ টাটকা। হারুন হালকা হাসলেন। মাছের দামে কম বেশি হতে পারে মিতু, কিন্তু সাগরের রক্তের দামে কখনো কমতি করিনি। বাজার জমে উঠছে, প্রতিযোগিতার কোলাহলে মানুষ দৌড়াচ্ছে সস্তার দিকে, কিন্তু হারুনের দোকানের সামনে এখনো সারি। ক্রেতারা মাছের চোখ দেখে, গন্ধ শুকে বুঝে নেয় এ মাছ সত্যিই আজ ভোরের। কিন্তু সবাই এত সরল নয়। বাজারের দাপুটে ব্যবসায়ী শফিক কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে থাকে। তার চোখে রাগ, দম্ভ আর নিজেকে সবার উপরে রাখার অহংকার। সে মুখ টিপে বলে ওঠে, বৃদ্ধটা না থাকলে বাজারটা আমিই চালাতাম, নৌকোটা ঘাটটা সব আমার হতো। তার সঙ্গী মনসুর ফিসফিস করে বলল, আজ রাতেই ব্যবস্থা হলে ভালো, কাল ভোরে সমুদ্রেও আটকা পড়লে। শফিকের ঠোঁটে হিংস্র হাসি ফুটে ওঠে। বাজারে টিকে থাকতে হলে দয়া নয়, ক্ষমতা লাগে। ওদের কি সব পরিকল্পনা কেউ শোনেনি এমনটা ঠিক নয়। বাজারের এক কোণে চা খেতে খেতে চুপচাপ শুনছিল বিকাশ চাচা, হারুনের বহুদিনের সঙ্গী, সমুদ্রের বাতাসে যার চুল সাদা হয়েছে। সে রাতেই সমুদ্র এমন শান্ত যে মনে হয় মুখের ওপর হাত বুলিয়ে দেবে, কিন্তু তার মাঝেই ছড়িয়ে আছে ষড়যন্ত্রের জাল। পরদিন ভোরে হারুন আর মিতু নৌকো নিয়ে রওনা হতে যাবেই এমন সময় বিকাশ চাচা দৌড়ে এলেন। যেও না আজ, আমি সব শুনেছি, শফিক তোমাদের নৌকার পক্ষে জাল ফেলবে, আটকে পড়বে মাছ সমুদ্রে। মিতু ভয়ে কেঁপে উঠল। বাবা, আজ না যাই? হারুনের চোখ স্থির, গলা শান্ত। আমি সাগরকে বিশ্বাস করেছি সারা জীবন। আমার নৌকো যদি সত্যি হয়, জালও মরবে না, আমরাও ডুবব না। মিতু বুঝতে পারে তার বাবার ভরসা কেবল জলে নয়, জীবনে। নৌকো ধীরে ধীরে দূরের ঝাপসা নীলের দিকে হারিয়ে যায়। দুপুর নাগাদ ঢেউ বদলেতে শুরু করল। আকাশ একটু দমকা, বাতাসের গলা ভাঙা। হঠাৎ নৌকো থমকে গেল। বাবা, নৌকো আর এগোচ্ছে না। মিতুর কণ্ঠ কেঁপে উঠল। হারুন পিছনে তাকিয়ে দেখল, এক বিশাল চক্রাকার জাল শক্ত করে পেঁচে আছে প্রপেলারে। সে আর কিছু না বুঝলেও মিতুর চোখে বারবার ভাসতে থাকে এক নাম, শফিক। সমুদ্র চারদিক থেকে ততক্ষণে ক্ষেপে উঠছে। ঢেউ মাথার ওপরে ওঠে, নৌকোটা বুকের ভেতর দোল খায়। জাল আর কোনো মতেই কাটছে না। সময় ফুরিয়ে আসে, সূর্য ঢলে পড়ে, বাতাসে ভয় জমে ওঠে। ঠিক তখনই দূরের দিগন্ত ফুঁড়ে ভেসে আসে ইঞ্জিনের শব্দ। বিকাশ চাচার কণ্ঠ বাতাস চিরে আসে, ধরে থাকো, আমরা এসেছি। আরও ২-৩ জেলে নৌকো নিয়ে হাজির। সবাই মিলে জাল কাটতে কাটতে অন্ধকার নেমে আসে। শেষমেশ নৌকো মুক্ত হয়। মিতু কেঁদে ফেলে, চাচা, আপনি না এলে আমরা ফিরতাম। বিকাশ হেসে বলে, সমুদ্রের ধারে যারা মানুষ হয়ে থাকে তারা কখনো চোরের মতো পরিকল্পনা করে না, উদ্ধার করে। ফেরার পর বাজারের সব ক্ষুদ্র বড় মুখ তাকিয়ে থাকে হারুনের দিকে। তার চোখে ক্লান্তি, কিন্তু মাথা নিচু নয়। বাজারের মাঝেই খবর ছড়িয়ে পড়ে। পুলিশ এসে দাঁড়ায় শফিকের দোকানে। চোরাই জাল, দমন আইন ভঙ্গ, প্রতিদ্বন্দ্বী নৌকোকে আটকে দেওয়ার পরিকল্পনা সব প্রকাশ্যে আসে। শফিক এক মুহূর্তে শক্তি থেকে শিকলবন্দী হয়ে যায়। মিতু বাবার হাত চেপে ধরে ভাবে, সৎ মানুষ দেরিতে যেতে, কিন্তু যেতে।